আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। এটা তোমাদের আনন্দ পাঠ বইয়ের তোতা কাহিনী প্রথম গল্প। তোমাদেরকে গল্পগুলো স্কুলে পড়ানো হবে এবং গল্পগুলো তোমাদেরকে জানতে হবে। এই জন্য তোমাদেরকে বইটা দিয়েছে। তো আনন্দ পাঠ বইয়ের গল্পগুলো আমি তোমাদেরকে ধাপে ধাপে দিয়ে দিব। তোমরা সবগুলো ভিডিও দেখবা। তাহলে তোমাদের সব শিখা হয়ে যাবে। তোমাদের বই পড়ার প্রয়োজন নেই। আর আনন্দ পাঠ বইয়ের কোনো গাইড নেই এবং গাইডও লাগবে না। ওকে? শুধু তোমাদেরকে গল্পগুলোই পড়তে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম গল্প যেটা আছে এটার নাম হলো তোতা কাহিনী। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো এখানে দেখো, এখানে কিছু তোমরা একটা পিকচার দেখতে পাচ্ছ, একটা খাঁচা দেখতে পাচ্ছ, খাঁচার ভিতরে একটা পাখি দেখতে পাচ্ছ। এখানে একজন পণ্ডিতকে দেখতে পাচ্ছ। তার মানে এখানে আমরা এটার উপর বেস করে আমরা গল্পটা পড়ব। খুব সুন্দর একটা গল্প। তবে এই গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেও এটা কিন্তু অনেক ইংরেজ রাইটাররা লিখেছে, সেখান থেকে তিনি অনুবাদ করেছিলেন আরেকজন। এরকম ভাবে একইভাবে তিনি আরেকটা গল্প সেম ভাবে লিখেছেন। তো মূলত এটা কিন্তু একজন প্রথম যে গল্পটা ছিল এক ইংরেজ রাইটারের ছিল। তো এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাহিত, শাস্ত্র পড়িত না, লাপাইতো উড়িত, কিন্তু জানতো না কায়দা কানুন কাকে বলে। তাহলে পাখিটা জানতো না কি যে কায়দা কানুন কাকে বলে। তো রাজা বললেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। তার মানে এই সমস্ত পাখি থাকার কারণে তারা পাখি ফল খেয়ে ফেলে, ফলের ঘাটতি তৈরি হয় এবং রাজহাটে ফলের দাম বেড়ে যায়। তো মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। তো মন্ত্রীকে বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। তো রাজা আর ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দেবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি? তাদের মূল প্রথম প্রশ্নটা ছিল কি, এই জীবের অবিদ্যার কারণ কি, কেন তার এত শিক্ষা হয়নি, সে কেন এমন করে। সিদ্ধান্ত হলো, সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে, সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানিয়ে দেওয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পায়া খুশি হয়ে বাসায় ফিরলেন। পণ্ডিতেরা কি সুন্দর বুদ্ধি দিলেন যে ওরা তো পাখি তো খড়কুটো দিয়ে বাসা বানায়, এই জন্য তার বিদ্যা নাই। তাকে যদি সুন্দর একটা খাঁচা বানিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তার বিদ্যা আসবে, সে কিন্তু বিদ্যা শিখবে। তাহলে পণ্ডিতেরা এই কথা বলার কারণে রাজা খুশি হয়ে তাদেরকে অনেক দক্ষিণা মানে উপহার দিলেন, মানে গিফট দিলেন। তারপর দেখো কি হলো, যে স্যাকরা, এই 1, 2, 3 এগুলো তোমাদের কোনো কাজ নেই। ওকে, তোমরা শুধু গল্প পড়বা, এগুলো ধাপ। স্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে। স্যাকরা মানে স্বর্ণকার। স্বর্ণকার বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইলো এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেউ বলল শিক্ষা একেবারে হদ্দমদ্য। হদ্দ মানে পুরোপুরি, শিক্ষা মোটামুটি পুরোপুরি হবে। কেউ বলল শিক্ষা যদি না হয় খাঁচা তো হইলো, পাখিটার কি কপাল। স্যাকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। তার মানে এই যে স্যাকরা যে কাজটা করলো, তো তো স্যাকরা কি হলো, থলি বোঝাই করিয়া বকশিস পেলো, তাকে অনেক বকশিস দেওয়া হলো। খুশি হয়ে সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে। তাহলে স্বর্ণকার খাঁচা বানায় দেওয়ার জন্য বকশিস পেল। পণ্ডিত বসিলেন পাখিটাকে বিদ্যা শিখাইতে। নস্য লইয়া বলিলেন, অল্প পুঁথির কর্ম নয়। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। তো পণ্ডিত পাখিকে বিদ্যা শিখাবে। নস্য লইয়া বলিলেন, অল্প পুঁথির কর্ম নয়। দেখো, এই নস্য মানে হলো তামাকের গোড়া। আর আগের মানুষ এরকম তামাক খাইতো, তার নস্য মানে তামাকের গোড়া। তামাক খাইতে খাইতে বলিলেন যে অল্প পুঁথির কর্ম নয়, মানে এত অল্প কোনো বই দিয়ে বা লেখা দিয়ে কাজ হবে না। তখন ভাগিনা তখন কি করলেন, এই পুঁথি লেখকদেরকে তলব করলেন। তারা পুঁথির নকলেরও নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যে দেখিল সেই বলল, সাবাস, বিদ্যা আর ধরে না। লিপিকরের দল পারিতোষিক লইয়া বলদ বোঝাই করিয়া তখনই ঘরের দিকে দৌড় দিল। সংসারে আর তাদের অভাব থাকলো না। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নেই। মানে এত দামি খাঁচা, এজন্য ভাগিনাদের খবরদারির সীমা নেই। মেরামত তো লাগেই আছে। তারপরে ঝাড়া মোছা পালিশ করার ঘটা দেখিয়া সকলেই বলিল, উন্নতি হইতেছে। লোক লাগিল বিস্তর, অনেক লোক লাগিল। তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তনখা পাইয়া সিন্দুক বোঝাই করিল। তনখা শব্দের অর্থ হলো বেতন। তারা এবং তাদের মামাতো খুড়তুতো মাস্তুতো ভাইরা খুশি হইয়া কোঠা বালাখানায় গদি পাতিয়া বসিল। তার মানে মামাতো ভাইরা খুড়তুতো মানে চাচাতো বা কাকাতো, আর মাস্তুতো হলো কি খালার সন্তান, মানে খালাতো ভাইয়েরা, মামাতো ভাইয়েরা খুশি হয়ে তারা কোঠা মানে এখানে প্রাসাদে, বালাখানা মানেও প্রাসাদ বোঝায়, গদি পাতিয়া বসলো। তারা সবাই রাজপ্রাসাদে চলে আসলো। তো সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। সংসারে অনেক কিছুর অভাব আছে, কিন্তু নিন্দুক আছে যথেষ্ট। নিন্দুক কিন্তু অনেক আছে। তো তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথা যদি শুনবেন তবে ডাকুন স্যাকরাদের। আপনি ওদের কাছে কেন শুনবেন? আপনি ডাকুন কাদের? স্যাকরাদের, মানে স্বর্ণকারদের ডাকুন, পণ্ডিতদের ডাকুন, লিপিকর যারা লিখছে তাদের ডাকুন, পুঁথি লেখকদের ডাকুন, ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারক করে বেড়ায় তাদেরকে। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন। আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে, রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন।
একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং উপস্থিত হইলেন। এখানে পাত্র মিত্র হলো তার বন্ধু, তার অমাত্র হলো মন্ত্রীবর্গ, তাদেরকে নিয়ে তিনি শিক্ষাশালায় স্বয়ং উপস্থিত হলেন। দেউরির কাছে অমনি বাজলো শাঁখ, ঘণ্টা, ঢাক, ঢোল, কারা নাকারা, তুরি ভুরি, দামামা, কাশি, বাঁশি, কাশের খোল, করতাল, মৃদঙ্গ। তাহলে গেল দেউরির কাছে, দেউরি মানে সদর দরজা। রাজা যখন উপস্থিত হলো দেখার জন্য শিক্ষাশালায়, দেউরি মানে সদর দরজার কাছে যখন গেল, তখন বাজলো শাঁখ, ঘণ্টা, ঢাক, ঢোল সব বাজলো। কারা নাকারা, তুরি ভেরি। তুরি হলো এক ধরনের বাদ্যযন্ত্র বিশেষ, রণসিঙ্গা। ওকে, যে যুদ্ধের ক্ষেত্রে যে সিঙ্গা বাজানো হয়, এরকম তুরি বাজানো হলো। তারপরে ভেরি, ভেরি হলো এটাও এক ধরনের ঢাক বোঝায়। ভেরি এক ধরনের বাদ্যযন্ত্র বিশেষ, যেটা হলো ঢাক। ঢাক মানে ঢোল। মৃদঙ্গ হলো এক ধরনের বাদ্যযন্ত্র, মানে যত রকমের রাজা প্রাসাদের বাদ্যযন্ত্র আছে সব বাজানো হলো। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগিলেন, আর পণ্ডিতেরা মন্ত্র পাঠ করতে লাগলো। মিস্ত্রি, মজুর, ছেকরা, লিপিকর, তদারক, নবিশ আর মামাতো, পিস্তুত, খুড়তুতো, মাস্তুতো ভাই জয়ধ্বনি তুলল। মানে যত মিস্ত্রি মানে যে মেরামতের কাজ করে, মজুর, স্বর্ণকার, লিপিকর আর তদারক নবিশ হলো যে তদারকির কাজ করে। আর মামাতো, পিস্তুত হলো ফুফাতো ভাই, খুড়তুতো হলো চাচাতো কাকাতো ভাই, মাস্তুতো হলো খালাতো ভাই। এরা সবাই জয়ধ্বনি তুলল রাজা যখন সেখানে গেল। ভাগিনা বললেন, মহারাজ কাণ্ডটা দেখতেছেন? মহারাজ বললেন, আশ্চর্য, শব্দ তো কম নয়। হ্যাঁ, শব্দ কম নয়, বাহ ভালোই তো। মহারাজ খুশি হয়ে গেল। ভাগিনা বললেন, শুধু শব্দ নয়, পিছনে অর্থ কম নেই, এর পিছনে অনেক অর্থ খরচ হয়েছে। রাজা খুশি হইয়া দেউরি পার হইয়া, দেউরি মানে সদর দরজা পার হইয়া যেই হাতিতে উঠিবেন তিনি চলে যাচ্ছেন। মানে এগুলো দেখেই খুশি হয়ে গেছেন। যেই তিনি হাতিতে উঠিবেন এই সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়ে। সে বলল, মহারাজ পাখিটাকে দেখিয়েছেন কি? আপনি কি পাখিকে দেখিয়েছেন? প্রেসিকেরা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেখো। একটা কবিতা আছে যে, নিন্দু করে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো। আসলে নিন্দুক মানুষের শত্রু নয়, নিন্দুক হলো মানুষের পরম বন্ধু। কারণ মানুষ যখন নিন্দুক থাকে, মানুষ নিন্দুকের ভয়েই অনেক সময় ভালো কাজ করে। আর নিন্দুক কিন্তু আর অনেক সময় দেখা যায় নিন্দুক কিন্তু মানুষের দোষ ত্রুটিগুলো তুলে ধরে, তখন মানুষ তার দোষ ত্রুটি সম্পর্কে সচেতন হতে পারে। অন্যদিকে কোনো বন্ধু যদি এরকম হয় যে কোনো বন্ধুর দোষ ত্রুটি গোপন করে, তাহলে কিন্তু সেই দোষ ত্রুটিগুলো তার ভিতর থেকে যায় না। এজন্য এক্ষেত্রে বরঞ্চ ওই টাইপের বন্ধুর চেয়ে নিন্দুকেরাও অনেক ভালো। তাই এখন দেখো নিন্দুকেরা সবসময় কিন্তু দোষ ত্রুটি দেখায় দেয়। এ হলো নিন্দুক। তো নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়ে। সে বলে উঠল, মহারাজ পাখিটাকে দেখিয়েছেন কি? রাজা চমক লাগিল, বলিলেন, ও ওই যা, মনে তো ছিলই না, পাখিটাকে দেখা হয়নি। তার মানে তার পাখির কথা মনে নেই। সে এত জগজম্ব আয়োজন দেখে সে পাখিটার কথা ভুলেই গেছিল। ফিরে আসিয়া পণ্ডিতকে বলিলেন, পাখিটাকে তোমরা কেমন শিখাও তার কায়দাটা দেখা চাই। তোমরা পাখিটাকে কিভাবে শিখাচ্ছ দেখি, কিভাবে শিখাও, নিয়ম কানুন গুলো দেখি। তখন দেখা হইলো, দেখিয়া বড় খুশি। তখন মন্ত্রী কি করলো? নিয়ম কানুন দেখাইলো কিভাবে পাখিকে শিখানো হয়, সেগুলো দেখাইলো। কায়দাটা পাখির চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না, মনে হয় তাকে না দেখিলেও চলে। মানে রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই। খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া মুখের মধ্যে ঠাসা হইতেছে। মানে পুঁথির যে আগে তো বই মানে পুঁথি, আগে তো পুঁথি মানে হলো যেগুলো লেখা ছিল, এই লেখার কাগজগুলো কলম দিয়ে ঠেলে ঠেলে তার পাখিটার মুখ দিয়ে ঢুকানো হচ্ছিল। গান তো বন্ধই, চিৎকার করার ফাঁকটুকু পর্যন্ত বোঝা। দেখলে শরীর রোমাঞ্চ হয়, মানে চিৎকারও করতে পারে না পাখিরা। এবার রাজা হাতিতে চড়িবার সময় কানমলা সর্দারকে বলিয়া দিলেন, নিন্দুকের জন্য আচ্ছা করিয়া কানমলা দেয়। রাজা দেখলেন, বাহ, পাখিতে শিখানোর যে আয়োজন, তো নিন্দুকের কথা শোনা যায় না। যে কানমলা সর্দারকে বলো, যাও নিন্দুকের কান ময়লা দিয়ে আসো, মানে ওরে কান ময়লা লাল করে দাও, মানে ওকে শাস্তি দাও একটু। পাখিটা দিনে দিনে ভদ্র দস্তুর মধ্যে আদমরা হয়ে আসিল। আদমরা হয়ে গেল, একদম পুরোপুরি ভদ্র। অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক, ভালোই তো। তবু স্বভাব দোষে সকালবেলার আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমে পাখা ঝটপট করে। তারপরও একটু স্বভাব দোষ, ওই সকালবেলা যখন একটু রোদ ওঠে তখন সে কি করে, তখন সে ওই আলোর দিকে একটু তাকায়, একটু পাখাটা ঝটপট করে। এমনকি একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়ে খাঁচার শলা কাটিবার চেষ্টা করে, কামড়ায় শলাগুলো ভাঙতে চেষ্টা করে বেরোয়ার জন্য। কোতোয়াল বলিল, এ কি বেয়াদবি? কোতোয়াল মানে প্রহরী। প্রহরী বলল, হায় কি বেয়াদবি, পাখিকে এত সুন্দর স্বর্ণের খাঁচা দেওয়া হয়েছে, এত কিছু দেওয়া হয়েছে, ও কি বেয়াদবি করতেছে, শলা কাটার চেষ্টা করে, বের হইতে চায় এটা থেকে। তখন শিক্ষা মহলে হাপড় হাতুড়ি আগুন লইয়া কামার আসি হাজির। তখন কি আসলো? তখন আসলো কামার। কামার এসে হাজির। কি দমাদ্দম পিটানি, লোহার শিকল তৈরি হলো, পাখির ডানাও গেল কাটা। এবার পাখিকে শিকল পরাইয়া দেওয়া হলো, পাখির ডানাগুলো কেটে দেওয়া হলো। রাজার সম্বন্ধীরা মুখ হারি করিয়া মাথা নাড়িয়া বলিল, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তাই নয়, কৃতজ্ঞতাও নাই। কারণ পাখিকে এত কিছু দেওয়া হয়েছে, তাও সেখান থেকে বের হইতে চায়। এদের আক্কেল তো নাই, এদের কি নাই, এদের কৃতজ্ঞতা নেই। মানে তাহলে কি নাই, আক্কেলও নাই, কৃতজ্ঞতা নেই। রাজার সম্বন্ধীরা বলল। তখন পণ্ডিতের এক হাতে কলম এক হাতে সরকি লইয়া, সরকি মানে লাঠি, এমন কাণ্ড করিল
যাকে বলে শিক্ষা, ইচ্ছা মতো শিক্ষা। হ্যাঁ, কামারের পসার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনা দানা চড়িল। এই প্রথম কামার গিন্নির কামারের স্ত্রী সোনা দানা পাইল, কারণ তার বেতন ভালো পাইল। কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। তার মানে যে কোতোয়াল, যে প্রহরী এটা দেখতে পারছিল, লক্ষ্য করতে পারছিল যে খাঁচা ভেঙে বেরোইতে চায়, তখন সে প্রহরীকে উপহার দেওয়া হলো, শিরোপা দেওয়া হলো। তো পাখিটা মরিল। কোন কালে যে কেউ তা ঠাহরই করিতে পারে নাই, মানে কেউ টেরই পায় নাই। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইলো, ওই যে নিন্দুক লক্ষ্মী ছাড়া সে বলিল, পাখি মরিয়াছে, পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা এ কি কথা শুনি, পাখি বলে মারা গেছে? ভাগিনা বলল, মহারাজ পাখিটার শিক্ষা পুরা হইয়াছে, পাখিটার শিক্ষা পুরোপুরি হয়েছে। রাজা শুধাইলেন, রাজা ডাকিলেন, বলিলেন, ও কি আর লাফায়? পাখিটা কি এখন লাফায়? ভাগিনা বললেন, আরে রাম, মানে লাফায় না। আর আর কি ওরে? কয় না। আর কি গান গায়? না। দানা না পাইলে আর কি চেঁচায়? কয় না। রাজা বলিলেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। তার মানে ঘোড়সওয়ার, পাইক বাহিনী, কোতোয়াল, প্রহরী সবাই আসলো। রাজা পাখিটাকে টিপলেন, সে হা করিল না, হু করিল না, কেবল তার পেটের মধ্যে পুঁতির শুকনো পাতা খসখস গজগজ করতে লাগলো। বাইরে নব বসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল। তার মানে বাইরে নব বসন্ত চলছে, দক্ষিণা বাতাস বইছে, গাছের কচি পাতাগুলো যেন দুলতেছে। তো এই তার একটা দীর্ঘ নিঃশ্বাসে যেন বনের আকাশ আকুল হয়ে গেল। প্রিয় শিক্ষা, দেখো এটা একটা গল্প, এটা তো অনেক শিক্ষণীয় দিক আছে। এটা গল্পের আরো অনেক পর্ব আছে, তো এখানে শুধু এতটুকু পর্যন্তই দেওয়া। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আরো কাহিনী ছিল, এগুলো এখানে দেওয়া হয়নি। ইংরেজি গল্পটাতে এরকম ছিল। একসময় রাজা অসুস্থ হয়ে পড়ে, তো রাজাকে ঘরের মধ্যে সবাই ঘরে রেখে দিত, তাকে বাইরে হইতে দিত না। রাজা তখন ঘরের ভিতরে থাকতো, তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। রাজা তখন জানালার দিকে তাকিয়ে থাকতো। এভাবে তাকিয়ে থাকতে থাকতে সবাই, রাজা তখন কোমায় চলে গিয়েছিল। অনেকে মনে করছে রাজা মারা গিয়েছে বা রাজা মারা যাবে। তো রাজা কোমায় রাজা এভাবে শুয়ে থাকতো তার বিছানার মাঝে। তার কেউ সঙ্গী ছিল না, তাকে কেউ সময় দিত না। রাজা শুধু জানালার দিকে তাকিয়ে থাকতো। এভাবে একদিন একটা পাখি সে জানালায় আসে এবং রাজা যখন জঙ্গলে ঘুরতে যাইতো, তখন যে পাখিরা গান গাইতো, এরকম একটা পাখি জানালায় এসে পাখিটা সেখানে গান গায়। এরপরে হলো পাখিটা ধীরে ধীরে প্রতিদিন রাজাকে সঙ্গী হয়। রাজাটা এভাবে ধীরে ধীরে একসময় সুস্থ হয়ে ওঠে। এর উপর ভিত্তি করে আরো গল্পটা অনেক বড় ছিল। তোমাদের ভবিষ্যতে জানার প্রয়োজন হলে এগুলো আমি জানাবো না, এখন আপাতত এগুলো আমাদের আর জানার দরকার নেই। আগে তোমরা এগুলো গল্পগুলো মোটামুটি শিখে নাও। ভালো থেকো।